সবচেয়ে বেশি কনসার্ন যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে সেকশন 20 যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের যে যেখানে ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক হবে কিনা যেটা নিয়ে সবাই প্রশ্ন তুলেছেন যে এটা ডিসাইড কিভাবে হবে এই বিষয়টার ব্যাপারে বোধহয় সবার আগে নজর দেওয়া দরকার। কারণ এই বিষয়ে যদি কোনো প্রশ্ন তোলা যায় তাহলে আইসিটিতে চলমান যে বিচার প্রক্রিয়া আছে গুমের ব্যাপারে সেগুলো নিয়ে তারা নানান ধরনের প্রশ্ন তোলার সুযোগ পাবে। সেক্ষেত্রে আইসিটির চলমান প্রক্রিয়ার ব্যাপারে ফুল প্রোটেকশন দিয়েই এই আইনটা প্রণয়ন করতে হবে যাতে করে এই ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে এবং পরবর্তী সময়ের জন্য কোন গুমটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক এটা নির্ধারণের ব্যাপারে একটা ইয়ার্ডস্টিক যেটা ঠিক করতে হবে সেটা এমনভাবে করতে হবে যাতে কোনোভাবেই এই দুটো আদালতের মধ্যে কোনো কনফ্লিক্টের জায়গা তৈরি না হয়। এটা সবচেয়ে বেশি বড় কনসার্নের জায়গা এবং এই জায়গাটা অত্যন্ত সতর্কতার সাথে অ্যাড্রেস করার দরকার হবে। আচ্ছা, এরপরে আমি সব বিষয় না বলে উইটনেস প্রোটেকশনের ব্যাপারে যে অনেকেই বলেছেন একটা জিনিস করতেই হবে, এটা ডিটেইল আসলে রেগুলেশন থাকতে হবে কারণ অনেক সময় রিলোকেশনের প্রয়োজন হবে। এমন উইটনেস থাকবে আমাদের যাদেরকে বাংলাদেশেই রাখা সম্ভব হবে না, হয়তো তাদের দেশের বাইরে পাঠিয়ে তাদেরকে ওইখানে সেটেল করার প্রশ্ন আসবে। এই ব্যাপারে বিধান থাকতে হবে, তা না থাকলে ইফেক্টিভলি উইটনেসদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো না, যেটা আমি প্রতিনিয়ত ফেস করছি। এরপরে হচ্ছে 3 নম্বরে ওই যে আপিলের সময় টাকা পয়সা জমা দেওয়ার ব্যাপারে যেটা ক্ষতিপূরণ, এটা আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টে একটা বিধান আছে যে 50% টাকা যেটা জরিমানা হয় তার 50% জমা দিয়ে আপিল। আমাদের এই ক্ষেত্রে যদি 50% নাও করি 25% বা একটা মিনিমাম অ্যামাউন্ট জমা দেওয়ার ব্যবস্থা থাকলে যেটা ভিকটিম পরিবারের জন্য একটা মিনিমাম একটা কিছু যাতে দেওয়ার সুযোগ থাকে আপিলের আগে, এরকম একটা ব্যবস্থা থাকতে পারে বলে আমি মনে করছি। নেক্সট আসছি যে তদন্তের ব্যাপারে যে সমস্যাগুলো আমরা দেখছি এবং গুম কমিশনও দেখছে, এখানে কয়েকটা জিনিস স্পষ্ট করে আসতে হবে যে ল এনফোর্সমেন্ট এজেন্সির ক্ষেত্রে তাদের তথ্য চাওয়া, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করার যে অবাধ অধিকার, এইটাকে সুস্পষ্টভাবে আইনে থাকতে হবে। তা নাহলে নানান দোহাই দিয়ে তাদের কাছ থেকে কিন্তু আমরা তথ্য উদ্ঘাটন করা এবং তদন্তটা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এই জায়গাতে এই জিনিসগুলো স্পষ্ট করতে হবে যে বাহিনীগুলোতে, গোয়েন্দা সংস্থাগুলোতে কতটুকু অ্যাক্সেস আমরা পাবো, এই আইনের অধীনে তদন্তকারীরা কতদূর যেতে পারবেন, বিশেষ করে এনটিএমসির মতো প্রতিষ্ঠানের কাছে তথ্য চাইলে তারা দিতে কতটুকু বাধ্য থাকবে, এবং তদন্ত যে সমস্ত অফিসারের বিরুদ্ধে চলবে সেটা যে কোনো ফোর্সের হোক, যে কোনো সংস্থার হোক, সরকারের যে জায়গায় হোক, তদন্ত চলাকালে তাকে সাসপেন্ড রাখা, এই বিধানগুলো সংযোজন করতে হবে। তা নাহলে পটেনশিয়ালি এখানে ইফেক্টিভ তদন্ত করা সম্ভব নয়, যেটা আমরা প্রতিনিয়ত দেখছি বা ফেস করছি। এরপরে যেটা হয়েছে সেকশন 5 এর ক্ষেত্রে যে অজুহাত কোনটা কোনটা চলবে না, এই জায়গায় একটা জিনিস বাদ পড়েছে। আমি জানি এটা খুবই সেন্সিটিভ শব্দ যে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওরা বড় একটা অজুহাত দেয় রাষ্ট্রের নিরাপত্তা। এখন এই বিষয়টা এটা অ্যাড্রেস করতে হবে যে রাষ্ট্রের নিরাপত্তার দোহাই দিয়ে বলছে যে এই জন্য আমরা এটা করেছি। এখন রাষ্ট্রের নিরাপত্তার দোহাই দিয়ে কতদূর যাওয়া যাবে, কি কাজ করতে পারবে, এটাকে ডিফাইন করতে হবে। তা নাহলে ওই দোহাই দিয়ে অপরাধগুলো হয়েছে, অতীতে হয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে সেকশন 3 গুমের সাজার ব্যাপারে এসে এটার পেছন দিক থেকে যদি আসে, প্রথম হচ্ছে যে এভিডেন্স ডিস্ট্রাকশনের জন্য কোনো সাজার বিধান এখানে নাই। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় হবে গুমের মামলার ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে পাওয়ার টু প্রিভেন্ট, পাওয়ার টু পানিশ, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আছে, যে এইটা পাওয়ার টু প্রিভেন্ট থাকা সত্ত্বেও সে প্রিভেন্ট করেনি, পানিশ করার তার ক্ষমতা ছিল, পানিশ করেনি, এটার জন্য তাকে শাস্তির আওতায় আনা যাবে, এই বিধানটা সংযোজন করতে হবে এখানে। এরপরে যেটা আমাদের অলরেডি বলেছেন ফরিদ আহমদ শিবলি সাহেব যে অপরাধ সংগঠন করা, প্রথম 1 নাম্বার হচ্ছে যে উদ্যোগী হওয়া তো অ্যাটেম্প্ট, তার আগেই সংগঠন হওয়াটা, এটা 1 নাম্বারই আসা উচিত, ক্লিয়ার হওয়া দরকার। আর শিশির মনির খুব রাইটলি পয়েন্ট আউট করেছে এবং এর জায়গায় অর করা, ডিসজাংটিভ করা। আর এই জায়গায় 3 এর ক্ষেত্রে ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনীতে আমরা যেটা নিয়ে এসেছি যে সরকারি কর্মচারী, রাষ্ট্র অথবা সরকারি কর্তৃপক্ষ, এই জায়গাগুলোতে স্পেসিফিক্যালি ল এনফোর্সমেন্ট এজেন্সি, ডিসিপ্লিন ফোর্স, ইন্টেলিজেন্স এজেন্সি, এই 3টা শব্দ আলাদা আলাদাভাবে ইনসার্টেড হওয়া উচিত। তা না হলে এটা অসম্পূর্ণ থাকবে, নানানভাবে এটা জটিলতার মুখোমুখি হতে হবে, যেটা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করেছি। যেহেতু একই অপরাধ ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক না হলেই এখানে আসবে, সেখানে ওখানে যে ধরনের বিধানটা আছে এখানে এই শব্দগুলো থাকা বাঞ্ছনীয়। আর ফাইনালি কার্যকর নেতৃত্বের ব্যাপারে ডক্টর নাবিলা ইদ্রিস বলেছেন, আমি শুধু একটা উদাহরণ দিয়ে বলবো। জাহাজবাড়ির হত্যাকাণ্ডের ব্যাপারে যখন আমরা তদন্ত করতে গেছি, দেখা গেল যে একজন পুলিশ অফিসারকে ওই অপারেশনের সাফল্যের জন্য পিপিএম পদক দেওয়া হয়েছে।
তাকে যখন জিজ্ঞাসাবাদ করে বললো স্যার আমি কিচ্ছু জানি না, আমাকে বলা হয়েছে তুমি যদি পিপিএম এর জন্য দরখাস্ত না করো তাহলে তোমার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা দেওয়া হবে। এখন এই যে ইফেক্টিভ কন্ট্রোল শব্দটা এখানে থাকা যাবে না, থাকলে এটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি করবে। আমি এই ব্যাপারে আর ডিটেলস বলতে চাই না, বাকিটা হয়তো রিটার্ন আমরা আরো কন্ট্রিবিউট করার সুযোগ পাবো। আর বাকিরা যে সব কথা বলেছেন আমি অলমোস্ট সবার সাথেই একমত, সবার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক